প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদেরই করা কিছু প্রশ্ন, মূলত হাট কবিতা কেন্দ্রিক যে প্রশ্নগুলি তোমরা তুলে ধরেছো সেইগুলি নিয়ে। আমি প্রথমেই একটি অনুরোধ করব তোমাদের কাছে। হাট কবিতা নিয়ে দেখবে আমাদের দুটি ক্লাস আগে নেওয়া হয়েছে, তোমরা সেই দুটি ক্লাস বারবার দেখো, তারপরে যদি কিছু প্রশ্ন থাকে তোমরা প্রশ্নগুলি তুলে ধরো। আমি এই অনুরোধ কিন্তু আগেও করেছিলাম, তারপরেও তোমরা এই প্রশ্নগুলি তুলে ধরেছো মূলত এই কবিতা থেকে। আমি ধরেই নিচ্ছি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। তোমরা যে সমস্ত প্রশ্নগুলি তুলে ধরেছো সেগুলি হলো: হিসেব নাহিরে এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা ব্যাখ্যা করো। তোমরা দ্বিতীয় প্রশ্ন তুলে ধরেছো বিকেল বেলায় বিকায় হেলায়, পংক্তিটি ব্যাখ্যা করো। তোমরা পরবর্তী প্রশ্ন তুলে ধরেছো কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, দুজন প্রশ্নটি তুলে ধরেছো, ব্যাখ্যা করো। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, খুব ভালো প্রশ্ন। এই লাইনটিরও ব্যাখ্যা কিন্তু আগের যখন কবিতাটি ব্যাখ্যা করা হয়েছে বা অভ্যন্তরীণ যে বিশ্লেষণ করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে। তারপর তোমরা প্রশ্ন করেছো বাজে বায়ুবাসী বিদ্রুপবাসী, এখানেও কিন্তু কবিতার আভ্যন্তরীণ যে বিশ্লেষণ করা হয়েছে, দুটি ক্লাসেই এটি আলোচনা করা হয়েছে। তারপর তোমরা প্রশ্ন করেছো মুদিল শব্দের অর্থ কী, মুদিল শব্দের অর্থ কী, পশ্চা শব্দের অর্থ কী, এবং তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল নির্জন হাট শব্দের অর্থ কী বা নির্জন হাট বলতে কবি কী বুঝিয়েছেন, এবং তোমাদের শেষ প্রশ্ন ছিল উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, বা হাট কবিতার মধ্য দিয়ে কবি হাটের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে মানব জীবনের বা ভবের হাটের প্রসঙ্গ কীভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো। এবং তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে যে সমচারিত ভিন্নাত্মক শব্দগুলি আছে সেগুলির একটু অর্থ বলে দিলে ভালো হয়। আমি আজকে মূলত এই প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব। তোমাদের প্রথম প্রশ্ন ছিল হিসেব নাহিরে এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা। হাট কবিতায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি বলেছেন যে হাটে বেচা কেনার উদ্দেশ্যে সারা দিনে প্রচুর মানুষের আনাগোনা হয়। কেউ কেনার জন্য আসেন, কেউ বেচার জন্য আসেন। এই বিষয়টির কেউ হিসেব রাখেন না, বা কারোর পক্ষে এই হিসেবটি রাখা সম্ভব হয় না। তাই হাটে কত মানুষ এলো আর কত মানুষ গেল তার কোনো হিসেব থাকে না। সেই প্রসঙ্গেই কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই পংক্তি দুটির অবতারণা করেছেন। মূলত হাটে অসংখ্য মানুষের আনাগোনা হয়, কেউ কেনার জন্য আসেন, কেউ বা বেচার জন্য আসেন, যার ফলে এই অসংখ্য মানুষের আনাগোনাকে কারোর পক্ষে হিসেব রাখা সম্ভব হয় না, যার জন্য এই প্রসঙ্গটি উপস্থাপনা করেছেন। তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল বিকেল বেলায় বিকায় হেলায়, ব্যাখ্যা করো। মূলত বিক্রেতারা সকালবেলায় তাদের নির্মল ফসল একদম জমি থেকে তুলে নিয়ে আসেন বিক্রির জন্য, এবং সারা দিনে তাদের মধ্যে কিছু বিক্রি হয়, কিছু পড়ে রয় বিকেল পর্যন্ত, এবং বিকেলে চলে যাওয়ার সময় হাটের লোকজন কি করেন, সেগুলিকে কম দামে বিক্রি করে দিয়ে চলে যান, অর্থাৎ সেগুলি অবহেলার সঙ্গে বিক্রি হয়। বিকায় হেলায় মূলত এই শব্দ দুটির মধ্যে দিয়েই কবি বোঝাতে চেয়েছেন এগুলি অবহেলার সঙ্গে কম দামে বিক্রি হয়। তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, এটি ব্যাখ্যা করো। এটি দেখবে হাট কবিতার আমাদের যে তৃতীয় ক্লাস নেওয়া হয়েছিল, যেখানে নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও, সেখানে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করা হয়েছে। তবু আমি লাইনটির ব্যাখ্যা বলে দিচ্ছি, প্রশ্নটি তোমরা আগের ক্লাস থেকে দেখে নেবে। কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, এটি মূলত হাট কবিতার পংক্তি, এবং এই পংক্তির মধ্যে দিয়ে হাটে অসংখ্য বিক্রেতারা আসেন তাদের পণ্যদ্রব্য বিক্রি করার জন্য, এবং প্রত্যেকেই কিন্তু লাভের আশায় আসেন হাটে বিক্রেতারা। কিন্তু দেখা যায় দিনের শেষে যাদের লাভ হয় তারা গাঁটে কড়ি বাঁধে, অর্থাৎ অর্থ উপার্জন করে অনেক হাসি খুশি তারা বাড়ি ফেরেন। আবার যাদের পণ্যদ্রব্য বিক্রি কম হয়
বা যাদের লোকসান হয় বা যারা 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 ক্ষতির সম্মুখীন হন তারা মূলত কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন। এখানে এই বিষয়টি এই লাইনের মধ্যে দিয়ে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত বোঝাতে চেয়েছেন, কেহ কাঁদে কেহ গাটে করি বাঁধে। তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস। পার্শ্বে পাকুর শাকে এই লাইনটি কিন্তু আছে কবিতার মধ্যে, হাট কবিতার মধ্যে। সেখানে আমি বলেছিলাম ব্যাখ্যায়, যখন অভ্যন্তরীণ ব্যাখ্যা আমি আলোচনা করছিলাম তখন কি বলেছিলাম, যে বাতাস বাধাপ্রাপ্ত হয় এই পাকুর গাছের শাখা প্রশাখার মাধ্যমে এবং সেই বাতাস বয়ে যায় নদীর বুকের ওপর দিয়ে। কবি এই বিষয়কেই বলেছেন যেন নদীর বুক থেকে কেউ প্রশ্বাস ছাড়ছেন, তাই আলোচ্য উদ্ধৃতি দিয়ে অবতারণা করেছেন নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস। বাতাস বাধাপ্রাপ্ত হচ্ছে পাকুর গাছের শাখা প্রশাখা দ্বারা এবং সেই বাতাস বয়ে যাচ্ছে নদীর বুকের ওপর দিয়ে। কবি এই বিষয়কেই বলেছেন নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস। তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল বাজে বায়ু আসি বিদ্রুপবাসী, ব্যাখ্যা করো। আমরা এই প্রশ্নটি নিয়েও কিন্তু 2-3 বার আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে সন্ধে নামার সঙ্গে সঙ্গে হাটের কর্মচঞ্চলতা নিস্তব্ধ হয়ে যায়, অর্থাৎ সারাদিনে যে অসংখ্য মানুষের আনাগোনা, ভিড়, চিৎকার, কোলাহল সমস্ত কিছু একদম নিস্তব্ধ হয়ে যায় সন্ধে নামার সঙ্গে সঙ্গে। তখন সন্ধ্যার বাতাস যেন দোকানির চালা ঘরে বাঁশের মধ্যে দিয়ে বয়ে যায়। যেহেতু সেখানে এখনো একদম জনশূন্য অবস্থায় থাকে, তাই সেখানে সন্ধ্যার বাতাস দোকানির সেই বাঁশের মধ্যে দিয়ে বয়ে যায় এবং দিনের কর্মচঞ্চলতার রূপটির ব্যঙ্গ করে যায়। অর্থাৎ সারাদিনে যে কোলাহল, সারাদিনে যে চিৎকার, যে কর্মচঞ্চলতা, সেই সমস্ত রূপটিকে যেন ব্যঙ্গ করে যায় এই বাতাস। তাই আলোচ্য উদ্ধৃতিটির অবতারণা লেখক করেছেন। তোমাদের পরবর্তী শব্দের অর্থ ছিল, মানে প্রশ্ন ছিল মুদিল শব্দের অর্থ কি। মুদিল শব্দের অর্থ বুঝলো বা বন্ধ করলো। মুদিল শব্দের অর্থ হচ্ছে বুঝলো বা বন্ধ করলো। পসরা শব্দের অর্থ হচ্ছে পণ্যদ্রব্য। পসরা শব্দের অর্থ হচ্ছে পণ্যদ্রব্য। তোমাদের আরেকটি প্রশ্ন ছিল নির্জন হাট শব্দের অর্থ কি। নির্জন হাট মানে, আমরা নির্জন শব্দের অর্থ প্রত্যেকেই জানি, জনশূন্য, কোলাহল শূন্য, সেটাকে আমরা বলি নির্জন স্থান। আর নির্জন হাট মানে হচ্ছে জনশূন্য হাট। অর্থাৎ সন্ধ্যাবেলা যখন হাটের থেকে সব ক্রেতা বিক্রেতারা চলে যায়, সেই অবস্থাটিকে নির্জন হাটের প্রসঙ্গে তুলে ধরেছেন। আমাদের পরবর্তী প্রশ্ন, হাট কবিতার মধ্যে দিয়ে কবি হাটের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে মানব জীবনের বা ভবের হাটের প্রসঙ্গ কিভাবে তুলে ধরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি নিয়েও আগে আলোচনা করা হয়েছে। মূলত হাট কবিতার বিষয়বস্তুটিকে আমরা যদি একটু লক্ষ্য করি, বা হাট কবিতার মূল যে ভাব, সেই বিষয়টিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলেই দেখব যে এই প্রশ্নের উত্তর আমরা পাব। মূলত উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, এই পংক্তির মধ্যে দিয়েও আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এর অর্থ পাব। বা চিরকাল একই খেলা, এই এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়েও পাবো। বা দিবস রাত্রি নতুন যাত্রী, নিত্য নাটের খেলা, এই লাইনগুলির মধ্যে দিয়েও কিন্তু আমরা এই প্রশ্নটির আমরা উত্তর কিন্তু পেয়ে যাই। কিভাবে, যে এখানে কবি খেলা বলতে একদিকে যেমন হাটের প্রতিবার বসা আর ভাঙার কথা বলেছেন, অর্থাৎ প্রতিদিন নতুন করে হাট বসে আবার ভেঙে যায়, সেটাকে তো কবি বলেছেন খেলা শব্দটির মধ্যে দিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে এর আসল যে অর্থ কবি যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে মানব জীবনের এই পৃথিবীর বুকে আসার কথা এবং তার সঙ্গে সঙ্গে চলে যাওয়ার কথা। এই যে গড়া ভাঙার খেলা, অর্থাৎ ভবের বুকে, এই পৃথিবীর বুকে মানুষ প্রতিনিয়ত জন্মাচ্ছে, তারা জীবনযাপন করছেন এবং পরিশেষে পরলোক গমন করছেন। এই প্রসঙ্গটি কবি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। হাটের মতোই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আসে আর যায়। হাটে যেমন চেনা অচেনা মানুষের ভিড় হয়, তেমনই মানুষের ভিড় এই পৃথিবীর বুকেও হয়। পৃথিবীর উপর প্রতিনিয়ত জীবন নাট্যের এই খেলা চলছে। একজন মানুষ
অনেকগুলি বছর পৃথিবীর বুকে কাটিয়ে বিদায় নেন পৃথিবী ছেড়ে। আবার নতুন মানব শিশু ঠিক তেমনভাবেই তার জায়গায় নিয়ে নেয়। একেই কবি চিরকালের খেলা আলোচ্য কবিতার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। তাহলে কবি চিরকালের খেলা বলতে কি বলেছেন? যে হাটে ঠিক যেরকমভাবে প্রতিদিন মানুষ নতুন অচেনা মানুষের ভিড় করেন, তারা আসেন কেউ কেনার জন্য, কেউ বেচার জন্য, তারা হাটে বসেন এবং আবার দিনের পর দিনের শেষে যে যার হাট ভেঙে যে যার ঘরে ফিরে যান। ঠিক একই রকমভাবে একজন মানুষ পৃথিবীতে জন্মান, তার জীবন অতিবাহিত করেন, অনেকগুলি বছর অতিবাহিত করেন এবং পরিশেষে বিদায় নেয়, আবার নতুন মানব শিশু চলে আসে তার জায়গায়। অর্থাৎ এই যে চিরকাল একই প্রক্রিয়া, ভবের হাটের মধ্যে দিয়ে এই যে আসা যাওয়া, কবি মূলত এই লাইনগুলির মধ্যে দিয়ে এই বিষয়টি তুলে ধরেছেন আলোচ্য কবিতায়। তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে সমস্ত সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি আছে তার অর্থ লেখো। তোমাদের প্রথম যে শব্দটি আছে দয় দীর্ঘি পপ, দ্বীপ মানে হচ্ছে প্রদীপ, এবং বয় দয় দীর্ঘই প, দ্বীপ মানে হচ্ছে বদ্বীপ বা জলবেষ্টিত ভূভাগ। পরবর্তী শব্দ দর, বয়শূন্য দর মানে হচ্ছে দাম বা মূল্য, তোমরা প্রত্যেকেই এটি জানো। এবং অপর যে শব্দটি আছে ডয় শূন্য দর, যার মানে হচ্ছে পটু বা দক্ষ। পরবর্তী যে শব্দটি আছে সেটি হচ্ছে শাখ মানে প্রশাখা, তালব সয়াকার খ, শাখ মানে হচ্ছে প্রশাখা, শাখা প্রশাখা যেটাকে আমরা বলি। আর পরবর্তী যেটি আছে তালব চন্দ্রবিন্দু আকার খ, শাখ মানে হচ্ছে শঙ্খ, আমরা যে শঙ্খ বাজাই সেই শঙ্খ। তোমাদের পরবর্তী শব্দ আছে বাধা, বয়াকার ধয়াকার বাধা, আমরা প্রত্যেকে এই শব্দটি জানি, বাধা মানে হচ্ছে প্রতিবন্ধকতা। আর পরবর্তী যে বাধা শব্দটি আছে বয় চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা, যার মানে হচ্ছে বন্ধন, আবদ্ধ হওয়া, বন্ধন। এবং শেষ যে দুটি সমর্থক শব্দ আছে সেটি হচ্ছে নিত্য, দন্ত নয়সী তয়জ ফেলা নিত্য, নিত্য মানে হচ্ছে রোজ, প্রতিদিন। আর নৃত্য মানে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি নাচ। এই সমুচ্চারিত ভিন্নাত্মক যে শব্দগুলি আমরা পড়লাম বা জানলাম অর্থগুলি, এগুলি দিয়ে তোমরা প্রত্যেকেই বাক্য রচনা লেখার চেষ্টা করবে, অর্থগুলি দিয়ে বাক্য রচনা লেখার চেষ্টা করবে। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে এবং কোনো একটি বা দুটি সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ তুলে দেওয়া হবে, অর্থসহ বাক্য রচনা লেখো, এরকম প্রশ্ন কিন্তু আসে। তাই আশা করি হাট কবিতা প্রসঙ্গে তোমরা যে সমস্ত প্রশ্ন তুলে ধরেছিলে বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা কমেন্টে হোক, সেসব প্রশ্নগুলি নিয়ে তোমাদের সংশয় দূর হবে আজকের ক্লাসের পর। এরপরেও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, আমরা যখন 6টি সেট নিয়ে আলোচনা করব, সেটের যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, সেখানে যদি তোমাদের প্রশ্নগুলি সলভ হয়ে যায় তাহলে ভালো কথা, না হলে তোমরা কিন্তু আবার পুনরায় কমেন্টে লিখতে পারো বা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে পারো, আমি আবার এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।